ভোরের প্রথম আলো যখন ফুটে উঠল তখন ২০-২২ বছরের কিছু ছেলেমেয়ে তাদের মাতাল অবস্থা থেকে ধীরে ধীরে জেগে উঠতে শুরু করল। কিন্তু তারা ঘুণাক্ষরেও জানত না যে তাদের চারপাশে এক অদ্ভুত আর ভয়ানক পরিবেশ তৈরি হয়ে আছে। হঠাৎ করেই তাদের মধ্যে একজন ভয়ে চিৎকার করে উঠল, কারণ সে দেখল এই সমুদ্র সৈকত আর আগের মতো নেই। আর ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হলো এমন এক ভয়ের জার্নি যা তাদের জীবনকে নরক বানিয়ে দেবে। আসলে কি এমন হলো যে এই সুন্দর বালুকাময় সৈকতটা হঠাৎ করে এক মরণ ফাঁদে পরিণত হলো? চলুন জেনে নেওয়া যাক। গল্পের শুরুটা হয় আগের রাত থেকে। একদল বন্ধু মিলে সমুদ্রের পাড়ে একটা বিশাল পার্টির আয়োজন করেছিল। তারা সেখানে যা যা আনন্দ করা যায় সব করছিল। মেয়েরা সুন্দর সুন্দর ড্রেস পরে নাচছিল, সবাই মিলে ঠান্ডা পানীয় খাচ্ছিল, আর ছেলেরা নানান রকমের মজার খেলার ফন্দি আঁটছিল। এদের মধ্যে ভ্যান্স আর জিল নামের দুই বন্ধু হঠাৎ সৈকতে একটা বড় আঠালো বলের মতো কিছু একটা খুঁজে পায়। জিনিসটা দেখতেও অদ্ভুত ছিল, কিন্তু তারা ওটাকে টেনে পার্টির কাছে নিয়ে আসে। পার্টি তখন পুরো জমে উঠেছে। কেউ কসরত দেখাচ্ছে, কেউ জোকস বলছে, কেউ গান গাইছে। এক কথায় একটা ফাটাফাটি রাত কাটছিল তাদের। তারা জানত না এই আনন্দই তাদের শেষ আনন্দ হতে যাচ্ছে। রাত গভীর হলো এবং সবাই ক্লান্ত হয়ে যে যেখানে পারল ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন রোদ উঠল তখন দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বেচারা গিলবার্টের সাথে বন্ধুরা মজা করেছিল, তাই সে একটা ময়লার ড্রামের ভেতর থেকে জেগে উঠল। আর মার্শা নামের মেয়েটা জেগে উঠল একটা কাঠের পিকনিক টেবিলের ওপর। কেলি সবার আগে ঘুম থেকে উঠে টাওয়ার থেকে নিচে তাকালো। সে দেখল তাদের সেই ছাদ খোলা গাড়িটা নিচে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে তার প্রাক্তন প্রেমিক জোনাও ছিল। কেলি একটু অবাক হলো, কারণ সমুদ্র সৈকতে তারা ছাড়া আর কোনো মানুষজন নেই। পুরো এলাকা একদম ফাঁকা, শুধু বালির ওপর তাদের স্লিপিং ব্যাগগুলো পড়ে আছে। ওদিকে মার্শা যখন টেবিলের ওপর জেগে উঠল, সে দেখল তার শরীরের ওপরের অংশের কাপড় নেই। সে ভাবল নিশ্চয়ই তার বান্ধবী হেদার তার সাথে মজা করে কাপড় লুকিয়ে রেখেছে। এই সময় কেলি উপর থেকে মার্শাকে সাবধান করল, মার্শা, তোমার পা টেবিলের নিচে ঝুলিও না, ওপরে তোলো। কিন্তু মার্শা শুনল না। তার খালি পা যেই না বালিতে ঠেকল, সাথে সাথে অদ্ভুত কিছু একটা ঘটল। মনে হলো বালির নিচ থেকে কেউ তাকে খুব জোরে নিচের দিকে টানছে। মার্শা ভয়ে চিৎকার করতে শুরু করল। তার বন্ধুরা যারা তখনও মদের নেশায় ঝিমুচ্ছিল, তারা বুঝতেই পারল না আসলে কি হচ্ছে। ভ্যান্স তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মার্শাকে বাঁচাতে দৌড় দিল। যেই সে বালিতে পা দিল, তাকেও বালির নিচে কিছু একটা টেনে ধরে ফেলল। এবার সবাই ভয় পেয়ে গেল। তারা তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু গাড়ি স্টার্টই নিল না। মিচ লাইফগার্ড টাওয়ারে একটা দড়ি খুঁজে পেল। সে সেটা ছুঁড়ে দিল ভ্যান্সকে বাঁচানোর জন্য। ভ্যান্স দড়িটা ধরল ঠিকই, কিন্তু বালির নিচে থাকা শক্তিটা এত বেশি ছিল যে মনে হচ্ছিল ভ্যান্সের শরীর ছিলে দুই ভাগ হয়ে যাবে। দেখতে না দেখতেই ভ্যান্স বালির নিচে হারিয়ে গেল। একটু পর মার্শাও একইভাবে বালির নিচে তলিয়ে গেল। গাড়িতে বসে থাকা রনি ভয়ে কাঁপতে লাগল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ বালি নয়, বালির নিচে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু একটা লুকিয়ে আছে। কেলি টাওয়ার থেকে খুব সাবধানে হাত বাড়িয়ে বালির দিকে তাকালো। সে দেখল বালির ভেতর থেকে ছোট ছোট চুলের মতো অদ্ভুত কিছু একটা বের হয়ে নড়াচড়া করছে। ঠিক সেই সময় গিলবার্টের ঘুম ভাঙল। সে তো ময়লার ড্রামের ভেতরেই আটকে ছিল। সে বের হওয়ার চেষ্টা করতেই বন্ধুরা চিৎকার করে তাকে মানা করল। গিলবার্ট ভাবল বন্ধুরা বোধহয় এখনও তার সাথে মজা করছে, কিন্তু সে অনেক চেষ্টা করে ও ড্রাম থেকে বের হতে পারল না, আর কেউ তাকে সাহায্য করতেও এগিয়ে এলো না। এভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। রোদ বাড়ল, গরম বাড়ল। রনি ভয়ের চোটে তার ডায়েরিতে কিছু একটা লিখতে শুরু করল। জোনা আর সোনা গরমের ভেতরেই ঝিমুচ্ছিল, আর গিলবার্ট রোদে পুড়ে অসুস্থ হয়ে পড়ছিল। কেলি তখন মিচকে জিজ্ঞেস করল, আচ্ছা কাল রাতে কি হয়েছিল বলতো? কাল তো আমরা এই বালির ওপর দিয়েই হেঁটেছি, নেচেছি, তখন তো কিছু হয়নি। আজ হঠাৎ কি হলো? মিচ কোনো উত্তর দিতে পারল না। সে শুধু বন্ধুদের দিকে এক টিউব সানস্ক্রিন বা রোদের ক্রিম ছুঁড়ে দিল, আর বারবার একই কথা ভাবতে লাগল। এক রাতের মধ্যে কি এমন বদলে গেল? অবশেষে তারা এক ভয়ঙ্কর সত্য বুঝতে পারল। তারা ছাড়া সৈকতে আর যারা ছিল, মানে অন্য সব ছেলেমেয়েরা, তারা সবাই গায়েব হয়ে গেছে। অর্থাৎ এই রাক্ষসে বালি তাদের সবাইকে খেয়ে ফেলেছে। শুধু তারাই কোনোভাবে বেঁচে আছে, কারণ তারা কেউ সরাসরি বালির ওপর শুয়েছিল না। জোনা সেই সানস্ক্রিনটা গিলবার্টের দিকে ছুঁড়ে দিল। গিলবার্ট একটু হাসল। ঠিক তখনই গিলবার্টের মনে পড়ল সেই আঠালো বলটার কথা, যেটা সে আর ভ্যান্স কাল রাতে টেনে এনেছিল। ভালো করে মনে করার পর তারা বুঝতে পারল ওটা কোনো বল ছিল না, ওটা ছিল একটা
বিশাল ডিম। রাতের বেলা ওই ডিম ফুটে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রাক্ষস বা এলিয়েন বের হয়েছে, আর এখন সেই রাক্ষসটা পুরো সৈকতের বালির নিচে ছড়িয়ে আছে। যারাই এই বালিতে পা রাখছে তাদেরকেই সে গিলে ফেলছে। এই দানবটাই ভ্যান্স, হেদার, মার্শা আর বাকি সবাইকে খেয়ে ফেলেছে। কেলি টাওয়ারের ভেতরে কিছু হটডগ বা সসেজ খুঁজে পেল। সে পরীক্ষা করার জন্য একটা সসেজ এক জায়গায় ফেলল। সাথে সাথে বালির নিচ থেকে কিছু একটা এসে ওটা খেয়ে ফেলল। এরপর আরেকটা ফেলল, সেটাও খেয়ে ফেলল। এরপর মিচ 3 নম্বর হটডগটা একটু দূরে ছুঁড়ে মারল, কিন্তু এবার ওটা কেউ খেল না। হটডগটা বালির ওপরেই পড়ে রইল। এর মানে হলো ওই দানবটা ওই পর্যন্ত পৌঁছতে পারছে না। এটা দেখে তাদের মনে একটু আশা জাগলো, কিন্তু সমস্যা হলো ওই নিরাপদ জায়গাটা অনেক দূরে। জোনা দেখল গাড়ির কাছেই দুটো সার্ফিং করার বোর্ড পড়ে আছে। সে ভাবল এই বোর্ডগুলোকে ব্রিজের মতো ব্যবহার করে সে ওই পিকনিক টেবিলের কাছে যেতে পারবে। সে বোর্ড দুটো পেতে সাবধানে টেবিলের দিকে এগোতে লাগলো। জোনা কোনো মতে টেবিলের কাছে পৌঁছল, কিন্তু টেবিলের ওপরে উঠার সময় পায়ের নিচ থেকে বোর্ডটা সরে গেল। মনে হলো বালির নিচ থেকে দানবটা ইচ্ছে করেই বোর্ডটা সরিয়ে দিল। ঠিক সেই সময় বালির নিচ থেকে দানবের বিষাক্ত সুর বের হয়ে তার পেটে আঁচড় কেটে দিল। জোনা কোনো মতে যান হাতে নিয়ে টেবিলের উপর উঠে পড়ল, কিন্তু দানবের বিষের কারণে সে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর যখন জোনার জ্ঞান ফিরল, সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার মনে হচ্ছিল কেউ যেন তার পেটে 1000টা সূচ ফুটিয়ে দিয়েছে। বোঝাই যাচ্ছিল ওই দানবটা খুবই বিষাক্ত। হঠাৎ জোনা দেখল বালির ওপর একটা ব্যাগ পড়ে আছে, আর সেখান থেকে একটা কলা বেরিয়ে আসছে। কিন্তু দানবটা কলাটা খাচ্ছে না, কারণ কলাটা যেখানে পড়েছে সেখানে আগের রাতের আগুনের ছাই পড়েছিল। জোনা বুদ্ধি করে এক লাফে সেই ছাইয়ের স্তূপের ওপর পড়ে গেল। অবাক করা ব্যাপার, দানবটা তাকে আক্রমণ করল না। এর মানে হলো এই প্রাণীটা আগুন বা ছাইকে ভয় পায়। জোনা হাঁপ ছেড়ে বাঁচল। কেলি জোনাকে বলল আবার টেবিলের ফিরে গিয়ে দেখতে ওই ব্যাগে কোনো খাবার বা জল আছে কিনা। জোনা ব্যাগে কিছু সোডা আর জল পেল। সে সেগুলো সবার দিকে ছুড়ে দিল, কিন্তু জোনার শরীর দিন দিন খারাপ হচ্ছিল। সে ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। তবুও সে কষ্ট করে আবার টেবিলের উপর উঠে শুয়ে পড়ল। এদিকে তারা দেখল সার্ফিং বোর্ডগুলো আস্তে আস্তে বালির নিচে তলিয়ে যাচ্ছে, অর্থাৎ জোনার আর গাড়িতে ফিরে আসার পথ নেই। শুধু তাই নয়, দানবটা আস্তে আস্তে গাড়ির চাকাও খেতে শুরু করেছে। গাড়ির চাকা গলে যাচ্ছে। গিলবার্ট তখন বলল, গাড়ির পেছনেই তো ফোনগুলো আছে, কেউ একজন গিয়ে ফোনগুলো বের করো। রনি গাড়ির ভেতর থেকে পেছনের ডিক্কি খোলার চেষ্টা করল, কিন্তু সেটা খুলল না। কয়েকবার চেষ্টার পর বোঝা গেল এভাবে হবে না। তখন কেলি টাওয়ার থেকে একটা লোহার আঁকটা দেওয়া দড়ি ছুঁড়ে দিল। রনি সেটা ধরল। সোনা তাকে ধরে রাখল। রনি সেই আঁকটা দিয়ে ডিক্কিটা খুলতে সক্ষম হলো। ডিক্কির দরজা খোলার সাথে সাথে সেটা আবার ধপ করে পড়ে গেল, আর রনির হাতের আঙুল চিপায় আটকে গেল। ঠিক এমন সময় সৈকতে পুলিশের একটা টহল গাড়ি এসে হাজির হলো। ছেলেমেয়েরা সবাই চিৎকার করে পুলিশকে সাবধান করল, আসবেন না, এখানে বিপদ, বালির দূরে থাকুন। কিন্তু পুলিশ অফিসার ভাবলেন এরা নেশা করে আবল তাবল বকছে। তিনি গাড়ি থেকে নামলেন। প্রথমে তার কিছুই হলো না। তিনি হাসাহাসি করলেন। বিশেষ করে গিলবার্টকে ড্রামে দেখে খুব মজা পেলেন। বন্ধুরা বুঝতে পারল পুলিশের অফিসারের পায়ে ভারী বুট জুতো আছে, তাই দানবটা তাকে ধরতে পারছে না। অফিসার কেলি আর মিচকে টাওয়ার থেকে নামার নির্দেশ দিলেন, কিন্তু তারা নামতে চাইল না। তখন অফিসারের হাত থেকে গাড়ির চাবিটা বালিতে পড়ে গেল। অফিসার যেই চাবিটা তোলার জন্য নিচু হলেন, অমনি বালির নিচ থেকে দানবটা তার হাত খপ করে ধরে ফেলল। অফিসার তার কোমরে থাকা পেপার স্প্রে বা লঙ্কার গুঁড়ো স্প্রে করার চেষ্টা করলেন, কিন্তু তার আগেই দানবটা তার ডান হাত শরীর থেকে আলাদা করে ফেলল। অফিসার ব্যথায় মাটিতে পড়ে গেলেন, আর মাটিতে পড়ার সাথে সাথে পুরো দানবটা তাকে গিলে ফেলল। চোখের পলকে একজন পুলিশ অফিসার শেষ হয়ে গেল। এই দৃশ্য দেখে কেলি খুব ভেঙে পড়ল, কিন্তু মিচ হাল ছাড়ল না। সে একটা নতুন বুদ্ধি বের করল। সে বলল, আমি পায়ে স্যান্ডেল পরব, তার ওপর তোয়ালে পেঁচাবো, তারপর লঙ্কার স্প্রে মেখে দৌড়ে ওই পুলিশের গাড়িতে গিয়ে উঠব। পুলিশের গাড়িতে নিশ্চয়ই রেডিও আছে, সেটা দিয়ে সাহায্য চাইব। সোনা তাকে তোয়ালে ছুঁড়ে দিল। মিচ প্রথম তোয়ালেটা ধরল, কিন্তু দ্বিতীয়টা ধরার সময় টাওয়ারের রেলিং বা হাতলটা মরমর করে ভেঙে গেল, আর মিচ সোজা গিয়ে পড়ল সেই মরণ ফদবালিতে। পড়ার সাথে সাথে দানবটা তাকে আক্রমণ করল। কেউ কিচ্ছু করতে পারল না। চোখের সামনে বন্ধুরা দেখল মিচকে জ্যান্ত খেয়ে ফেলল ওই দানব। কেলি কান্নায় ভেঙে পড়ল। সে তার চোখের সামনে তার প্রেমিককে মরতে দেখল। কেলি এক লাফে গাড়ি থেকে নেমে গাড়ির হুডের ওপর উঠল। কেলি আর সোনা মিলে অনেক কষ্টে রনির আটকে থাকা আঙুল ছাড়ালো। রনির আঙুল ছিঁড়ে যাওয়ার দশা, কিন্তু অন্তত সে তো ছাড়া পেল। ওদিকে গিলবার্ট ড্রাম থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে পেটে আঘাত পেল। তার রক্ত গড়িয়ে বালিতে পড়ল, আর রক্তের গন্ধে দানবটা আরও হিংস্র হয়ে উঠল।
সোনা টাওয়ারের ভেঙে যাওয়া রেলিংটা দিয়ে একটা সাঁকো বানালো টেবিল পর্যন্ত যাওয়ার জন্য। জোনা তখন টেবিলে শুয়েছিল। কেলি সেই সাঁকো দিয়ে পার হওয়ার চেষ্টা করলো, আর রনিও আসার চেষ্টা করলো, কিন্তু রনি একদম শেষ মুহূর্তে এসে হোঁচট খেয়ে বালিতে পড়ে গেল। কেলি তাকে বাঁচানোর জন্য লঙ্কার স্প্রে মারল, কিন্তু কোনো কাজ হলো না। দানবটা রনিকে টেনে মাটির নিচে নিয়ে গেল। আরও একটা বন্ধু তাদের চোখের সামনে মারা গেল। সোনা তখন মিচের সেই প্ল্যানটা কাজে লাগালো। সে পায়ে তোয়ালে পেঁচিয়ে স্প্রে মেখে দৌড় দিল পুলিশের গাড়ির দিকে। সে সফলভাবে পুলিশের গাড়ির হুডের ওপর উঠে পড়ল, কিন্তু ঠিক তখনই দানবটা গিলবার্টকে আক্রমণ করল। নিচ থেকে একটা বিশাল টান দিয়ে ড্রামের তলা ফুটো করে গিলবার্টকে চুষে খেয়ে ফেলল। দানবটা এবার তার লম্বা লম্বা সুর বের করে পুলিশের গাড়িতে আঘাত করল। সোনা ছিটকে গাড়ির ওপর পড়ে অজ্ঞান হয়ে গেল। কতক্ষণ পর তার জ্ঞান ফিরল কে জানে। সোনা উঠে ডিকি খুলল, দেখল সেখানে একটা হাওয়া দেওয়া নৌকা বা র্যাফট আছে। সে তাড়াতাড়ি সেটাতে হাওয়া দিল, তারপর সেটাতে চড়ে ভাসতে ভাসতে বন্ধুদের কাছে গেল। কেলি আর জোনাকে সে পুলিশের গাড়িতে তুলে নিল। হঠাৎ বালির নিচ থেকে একটা বিশাল জলজলে সুর বেরিয়ে এলো। ওটা ছিল দানবটার আসল রূপ। সেটা কেলিকে আক্রমণ করতে চাইল। কেলি গাড়ির হুডের ওপর উঠে দুটো পেট্রোলের জার খুঁজে পেল। সে সাহস করে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিল ওই শুনে। দানবটা আগুনের তাপে পিছিয়ে গেল। তারা তিনজন তাড়াতাড়ি গাড়ির ভেতরে ঢুকে দরজা লক করে দিল। ভয়ে তারা কাঁপছিল, কারণ বিশাল সেই সুরটা বারবার গাড়ির দিকে আসছিল। কিন্তু আগুনের ভয়ে শেষমেশ দানবটা পিছু হটল। বিপদ আপাতত কাটল, কিন্তু গাড়ির ভেতরে তারা দেখল জোনা আর নড়ছে না। অতিরিক্ত রক্তপাত আর বিষের কারণে জোনা মারা গেছে। কেলি আর সোনা কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে তারা একসময় ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে গাড়ির কাঁচে টোকা দেওয়ার শব্দে তাদের ঘুম ভাঙল। এক লোক জিজ্ঞেস করছে, তোমাদের কি কোনো সাহায্য লাগবে? তারা খুব সাবধানে গাড়ি থেকে নামলো, বালিতে পা রাখল। কিছুই হলো না। তারা বুঝলো তারা এখন নিরাপদ। কিন্তু প্রশ্ন হলো, সেই ভয়ঙ্কর দানবটা গেল কোথায়? ভিডিওর একদম শেষে ক্যামেরা একটু দূরে আরেকটা সমুদ্র সৈকতে ফোকাস করে। সেখানে দেখা যায় জেলিফিশের মতো দেখতে বিশাল এক প্রাণী জলের নিচ দিয়ে আরেকটা বিচে যাচ্ছে, যেখানে হাজার হাজার মানুষ স্নান করছে। অর্থাৎ এই দানবটা এখন নতুন শিকারের খোঁজে সেখানে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি গল্পটা ভালো লাগে আর পরের ভিডিওটা মিস করতে না চাও, তবে এখনই সাবস্ক্রাইব করে নাও।